কবরস্থ করেছে আওয়ামী লীগ, সেই জায়গা থেকে আমাদের তুলে আনার জন্য, এই জাতীয় সংকটকে উত্তরণের জন্য জাতীয় নির্বাচন দরকার এবং এই নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। এখানে যেন একজন স্কুল শিক্ষকও যেন এমপি হয়ে আসতে পারে, জিম্মি করেছে, বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। আজকে আমরা দেখি যে এই ছাত্ররা তারা ওয়ালে লেখছে নৌকা ধানের শীষ দুই সাপের এক বিষ। আরে ভাই, আওয়ামী লীগ এবং বিএনপি কে সমান্তরাল করা হচ্ছে না। স্বাধীনতা একবারই হয়েছে আমাদের, এটা 1971 সালে। এই অর্জন আমাদের বারবার সম্ভব না। আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোট চোর, ভোট ডাকাত, আমাদের গণতন্ত্র হরণকারীদেরকে আমরা হটিয়েছি। এরকম আবারও আসতে পারে। আমাদের এমন আছে আবার 10 বছর পরে আমাদেরকে এরকম একটা শক্তির বিরুদ্ধে লড়াই করা লাগতে পারে। আমি তো বুঝি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে এক কথা, উনার প্রেস সচিব বলে এক কথা, ওনাদের ভিতরে আগে সমন্বয় দরকার। এরপরে আবার ডাক্তার আসিফ নজরুল সাহেব, ওনারা বলে আর এক কথা। যাই হোক, ওনারা ওনাদের সমন্বয় করতে থাকে, আমরা আমাদের কথা বলি। আসলে সমাজে তো কিছু মানুষ থাকবে ভুল ধরাই যাদের কাজ থাকবে, আবার কিছু মানুষ থাকবে শুদ্ধ করাই যাদের কাজ থাকবে। এটাই বাস্তবতা, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মামুন ভাই বললেন আমি কি বললাম, আর এটাকে টেনে নিয়ে কোথায় গিয়ে বললেন যে সরকারের ব্যর্থ করার জন্য বিএনপি যা করছে এটা বিএনপি ব্যর্থতার জন্য করছে। আসলে বিষয়টা এরকম না। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে ছাত্ররা, জামাত ইসলামী তারা চেয়েছিল যে রাষ্ট্রপতির পদত্যাগ। বিএনপি এই বিষয়টা সাংবিধানিক শূন্যতার ব্যাপারে অবস্থান নেওয়ার কারণে আমরা যারা আছি, আমরা এই বিষয়ে একমত না হওয়ার কারণে কিন্তু হয়নি। এইটা আমি বলেছিলাম। সরকারকে সহযোগিতা করার জন্য আমরা শুরু থেকে আজকে পর্যন্ত দেশনায়ক তারেক রহমান, বিএনপির পক্ষ থেকে আমাদের যেই স্পেস আছে আমরা বলে আসছি, যেই সরকারকে প্রশ্নবিদ্ধ, এই সরকারকে ব্যর্থ করে দিলে আমরাই ব্যর্থ হব। কারণ হচ্ছে আমরা সংস্কার চাই না। আমাদেরকে একটা মহল চিহ্নিত একটা অপশক্তি বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠছে, যাদের কাজই হলো বিএনপি সংস্কার চায় না, এটাকে প্রমাণ করা। বিএনপি চাঁদাবাজির দল, বিএনপি দখলবাজির দল, এটাকে প্রমাণ করার জন্য একদল তারা উঠে পড়ে লেগেছে। আমরা পরিষ্কার বলেছি যে একটা নির্বাচনের জন্য যেই সংস্কার দরকার, সুষ্ঠু নির্বাচনের দরকার। এদেশের মানুষ 3বার ভোট দিতে পারে নাই। 3টা নির্বাচনের, জাতীয় নির্বাচন শুধু নয়, স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতেও কেউ ভোট দিতে যায়নি। এমনকি যে গ্রামে যে প্রাইমারিতে নির্বাচন হয় সেখানে কোনো ভোটের কোনো সুযোগ নেই। তো যার কারণে এই যে নির্বাচন ব্যবস্থাকে একবারে কবরস্থ করেছে আওয়ামী লীগ, সেই জায়গা থেকে আমাদের তুলে আনার জন্য, এই জাতীয় সংকটকে উত্তরণের জন্য জাতীয় নির্বাচন দরকার এবং এই নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। এখানে যেন একজন স্কুল শিক্ষকও যেন এমপি হয়ে আসতে পারে। আইনসভার সদস্য তারা হবেন যারা আইন প্রণয়ন করার মতো অ্যাবিলিটি রাখেন। এখানে মাদক ব্যবসায়ী, এখানে চোরাকারবারি, আপনি জানেন যে এখনো একজন এমপি আওয়ামী লীগের, যিনি এখনো বিদেশে কারাভোগ করতেছেন এই যে আদম পাচারের কারণে। তো যার কারণে এই সমস্ত সমাজের যেই সমস্ত অসুস্থ মানসিকতার যারা আছে তারা যেন সংসদে যেতে না পারে। সংসদ যেন হাজার হাজার কোটি টাকার মালিকের যাওয়ার একটা রাস্তা না হয়, এই কাজগুলো করতে হবে। এখন সুনির্দিষ্ট কি কি সংস্কারের মধ্য দিয়ে আগামী ডিসেম্বর নাগাদ এই সরকার নির্বাচন দেবে তাও কিন্তু স্পষ্ট করেনি। যার কারণে আমরা এই সরকারের কোনো রোড ম্যাপ, কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। আর একটা কথা বলেছে মামুন ভাই যে ভোট ছাড়া বিএনপি ক্ষমতায় ছিল, একটা অংশে বলেছেন। বিএনপি টোটাল জিয়াউর রহমানের পরে বেগম খালেদা জিয়ার সেই 1996 সালের যে নির্বাচন, 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনটা কোন প্রেক্ষাপটে দেওয়া হয়েছিল এটা মামুন ভাইও যেমন জানে, সাকিব আলী ভাই, আমরা সবাই জানি। এই নির্বাচনের আগে বিএনপির ক্যাবিনেট থেকে জামাত ইসলামী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই পদত্যাগ করেছে। সবাই পদত্যাগ করে রাজপথে আন্দোলন করেছে, লাগাতার হরতাল করেছে, কিন্তু দাবি পালন করতে হবে, দাবি আদায় করতে হবে, দাবি তাদেরকে মেনে নিতে হবে। কিভাবে মানবে? এটা তো যদি সংসদের সংখ্যাগরিষ্ঠতা না থাকে সংবিধান পরিবর্তনের, কিভাবে সম্ভব? এজন্য বেগম খালেদা জিয়া 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচনের মধ্য দিয়ে তারপরে তিনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসার পরে কিন্তু তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। তিনি কিন্তু ক্ষমতায় থাকার মতো কোনো চিন্তা নিয়ে এই নির্বাচন করেননি এবং তিনি নির্বাচনের পরে ক্ষমতায় থাকার মতো জোর জবরদস্তি কিছুই করেননি। তো যার কারণে এই দায়টা মামুন ভাই যদি বিএনপি কে দেওয়া হয়, আমি মনে করি এটা কতটুকু সঠিক হবে এটা আপনারা চিন্তা করবেন। বিএনপি 17 বছরের নির্যাতিত দল, আমরা যারা আছি আমরা নির্যাতিত,
আমরা হামলা মামলা গুমের শিকার। আর আওয়ামী লীগ ছিল আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদেরকে গুম করেছে, সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করেছে, বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। আজকে আমরা দেখি যে এই ছাত্ররা তারা ওয়ালে লেখছে নৌকা ধানের শীষ দুই সাপের এক বিষ। আরে ভাই, আওয়ামী লীগ এবং বিএনপি কে সমান্তরাল করা হচ্ছে। আজকে এই যে অবস্থা, মানুষের মানসিকতার ভিতরে যে বিএনপি কে একটা অপরাধী চক্র হিসাবে তুলে ধরা, এটা আমি মনে করি যে এরা যারা করতে চায় তারা বাংলাদেশে যে আসলে কি করতে চায় এটাও আমাদের বোঝার মতো আমাদের এখন পর্যন্ত ওইভাবে আমরা স্পষ্ট না। মূলত আজকে বিএনপি কে অন-11-এর মতো, অন-11-এ যেমন বিএনপি কে মাইনাস করার একটা চক্রান্ত ছিল, ঠিক একইভাবে আজকে একটা চক্র, তারা চায় যে বিএনপি জাতীয়তাবাদী শক্তিকে মাইনাস করে দিয়ে তারা এখানে একটা সুবিধাভোগী একটা গোষ্ঠী হিসাবে, আমাদের এক দর্শক বলেছিল যে যদি হাসিনা বলেছিল যে আমি তো নির্বাচন দিয়ে ক্ষমতা আসছি, আমার সরকার নির্বাচিত সরকার, আমাকে জনগণ ভোট দিয়েছে, কিন্তু তিনি দিনের ভোট রাতে এবং 154টি আসনে বিনা ভোটে নির্বাচন করেছে। ঠিক একইভাবে আজকে যদি এই সমন্বয়করা, আজকে যারা উপদেষ্টা পরিষদে আছেন, তারা যদি বলে যে আমরা 3 বছর থাকবো, আমরা 2 বছর থাকবো, আমরা 5 বছর থাকবো, আমাদের এই জনগণ আমরা বিপ্লব করে আসছি, আমরা গণ অভ্যুত্থান করে আসছি, আমি মনে করি যে ওই একই হাসিনার কাতারের দিকেই আবার কিন্তু আমরা চলে যাচ্ছি। এজন্য সুনির্দিষ্ট হওয়া দরকার যে এই সরকার কি কি সংস্কার করার পরে আগামী ডিসেম্বরে আমাদেরকে একটি নির্বাচন উপহার দেবে, এটা জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। আমি একাধিকবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সংলাপে অংশ নিয়েছি। আমরা এই যে ঘোষণাপত্র নিয়ে যে অনুষ্ঠান হয়েছে সেখানে দাওয়াত পেয়েছিলাম। আপনি জানেন যে লেবার পার্টি সে প্রোগ্রাম বর্জন করেছে। আমরা মনে করি না যে এই সময় কোনো ঘোষণাপত্রের প্রয়োজন রয়েছে, কেননা এই ঘোষণাপত্রটি দরকার ছিল প্রথম সপ্তাহের কাজ বা প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের কাজ ছিল। সেটা আজকে 6 মাস পরে এটা একটা ভিন্ন চিন্তা থেকে, ভিন্ন একটা পরিকল্পনা থেকে তারা এই ঘোষণাপত্রের চিন্তা করেছে, যার কারণে আমরা এই বিষয়টার সাথে একমত নই বলে আমরা এই ঘোষণাপত্রের অনুষ্ঠান আমরা বর্জন করেছিলাম। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের এখন যেই সমস্যা, এই সমস্যাগুলোকে আমাদের কাটানোর জন্য প্রধান উপদেষ্টার বক্তব্য আসা উচিত, তার পিএস এর বক্তব্য না, তার প্রেস সচিবের বক্তব্য না। আপনি ওই ছাত্র শিবিরের ওই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করব। ইসলামী ছাত্র শিবিরের একটা মুখপত্র রয়েছে ছাত্র সংবাদ, সেখানে নাকি একটা আর্টিকেলের ভিতরে এই মুক্তিযুদ্ধ নিয়ে 2-3টা শব্দ বা কিছু লেখা আছে। এক নম্বর হচ্ছে এটা আমি পড়ি নাই বা আমার পড়ার কোনো সুযোগ হয়নি, যার কারণে এই বিষয়টা নিয়ে মন্তব্য করার সুযোগ। 71 সাল হচ্ছে আমাদের হৃদয়ের জায়গা, আমাদের চেতনার বাতিঘর। আমরা একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র পেয়েছি। অনেকে, আপনি জানেন যে গত এই যে আমাদের রাষ্ট্র কাঠামো 31 দফা নিয়ে আমাদের তারেক রহমান সহ আমাদের পুরো সমস্ত রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে জামাত ইসলামী সহ সবাই ছিল। সেই মিটিং এ একাধিক বক্তা বলেছিলেন যে এটা আমাদের স্বাধীনতা, নতুন স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা। আমি স্পষ্ট করে বলেছিলাম যে এই জায়গাটার থেকে আপনাদেরকে পরিষ্কার করতে হবে যে এটা দ্বিতীয় স্বাধীনতা না, স্বাধীনতা একবারই হয়েছে আমাদের, এটা 1971 সালে। এই অর্জন আমাদের বারবার সম্ভব না। আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোট চোর, ভোট ডাকাত, আমাদের গণতন্ত্র অপহরণকারীদেরকে আমরা হটিয়েছি। এরকম আবারও আসতে পারে। আমাদের এমন আছে আবার 10 বছর পরে আমাদেরকে এরকম একটা শক্তির বিরুদ্ধে লড়াই করা লাগতে পারে। তো যার কারণে কিন্তু স্বাধীনতা আমাদের 1971 সালে হয়েছে। এই স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে এবং এই 71 না হলে আমাদের আজকে 24 হতো না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যার কারণে মুক্তিযুদ্ধকে কখনো কারোর সাথে তুলনা করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, এটা করে যারা বাংলাদেশের রাজনীতির ফায়দা নিতে চায়, রাজনীতি করতে চায়, রাজনীতির মাঠ গরম করতে চায়, আবার মুক্তিযুদ্ধকে শুধুমাত্র একটা চেতনার তাবিজ বানিয়ে ক্ষমতায় থাকার যে একটা অপচেষ্টা, এটাকেও আমি মনে করি এটা একটা আরেকটা খারাপ দিক, যেটা আওয়ামী লীগ করেছে। কথায় কথায় মুক্তিযুদ্ধ, কথায় কথায় মুক্তিযুদ্ধ, একদিকে মুক্তিযুদ্ধকে আপনি তার চেতনাকে আপনি ধর্ষণ করছেন, একদিকে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন। চেতনা ব্যবসায়ী, চেতনা ব্যবসায়ী, যার কারণে এরকম চেতনা ব্যবসায়ী আমরা চাই না। আবার মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করবে, এটাকে নিয়ে অসম্মান করবে, অশ্রদ্ধা করবে, এটাও আমরা চাই না। আমরা তরুণ প্রজন্ম, আমরা চাই যে আমরা একটা খাই খাই রাজনীতি মুক্ত, আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। আমরা চাই যে মুক্তিযুদ্ধ হয়েছিল
পশ্চিমা পাকিস্তানিরা আমাদের উপর শোষণ করত, সেই বৈষম্যহীন একটা সমাজ আমরা চাই। আজকে আপনি জানেন যে বাংলাদেশের শ্রেণী বৈষম্যের যে অবস্থা, আজকে এটা প্রকট আকার ধারণ করেছে, প্রকট আকার ধারণ করেছে। আজকে আমার বেতন হচ্ছে মনে করেন 5,000 টাকা, আর একজনের বেতন হচ্ছে 5 লাখ টাকা। তার সাথে যদি আপনি গুণ করে আমাকে যদি প্রায় 4 লাখেরও বেশি সমান করে দেন, মানে সম পর্যায়ের যে আমাদের যে হিসাবটা হয়, এটা মাথাপিছু আয়ের ওই হিসাবে আমাদের সম্ভব হয় না। এই জন্য আমাদের গরিব মানুষগুলোর বাঁচানোর জন্য আজকে মধ্যবিত্ত শ্রেণীর অবস্থা খুব খারাপ। যেই মানুষগুলো কারো কাছে হাত পাততে পারে না, তার কর্মসংস্থান নেই, মানুষের বাড়িতে কাজ করতে পারে না, কর্মসংস্থানহীনতার কারণে একটা ছেলেকে বিদেশ পাঠাতে পারে না, মেয়েকে বিয়ে দিতে পারে না, এই যে নানামুখী যে জর্জরিত, এই জায়গা থেকে উত্তরণের জন্য আমি মনে করি যে আমাদের যারা রাষ্ট্র তো দায়িত্ব নিবে, আমাদের সামাজিক ভাবেও একটা বিপ্লব দরকার এবং আমাদের এইগুলো নিয়ে কাজ করা দরকার। ধন্যবাদ আপনাকে।